আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 43তম বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতির আজকের ভিডিওতে থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। প্রথমে যে অংশটা সেট করা হয়েছে সেটা হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। এটাকে কিন্তু যে আমাদের যে বিপিএসসির যে সিলেবাস সেটা অনুযায়ী সাজানো হয়েছে। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। প্রথমে যে অংশটা সেটা হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। এদিকে দেখেন, প্রথমে বলা হয়েছে শিরোচ্ছেদ শব্দটি যেই কারণে অশুদ্ধ। এখানে দেখেন শিরোচ্ছেদ শব্দটি বলা হয়েছে যে এটি হচ্ছে বানান ঘটিত অশুদ্ধ। আমরা যদি খেয়াল করি শিরোচ্ছেদে এখানে চ এবং ছয় একার দেয়া হয়েছে, কারণ আমরা জানি শিরোচ্ছেদ বানান হচ্ছে এখানে তালিবস্য এবং ছয় একার দিতে হবে শিরোচ্ছেদ। তাহলে এটি হচ্ছে বানান ঘটিত একটি ভুল। সে সমস্ত কথা বিস্তারিত বলল। বাক্যের শুদ্ধরূপ কি? সে সমস্ত কথা বিস্তারিতভাবে বলল। এখানে শুধু বিস্তারিত বললে হবে না, বিস্তারিতভাবে বলতে হবে যে সে সমস্ত কথা বিস্তারিতভাবে বলল। এটা হচ্ছে সঠিক বাক্য। আপ্রাণ শব্দের শুদ্ধরূপ হবে কি? আপ্রাণ শব্দের শুদ্ধরূপ হচ্ছে প্রাণপণ, কারণ আপ্রাণের কোনো অর্থ হয় না। সব আলেমগণ সবাই উপস্থিত। যে ধরনের অপপ্রয়োগ, এখানে আমরা যদি খেয়াল করি এখানে দেখব একটা সবও আছে আর একটা গণ আছে। এই দুইটাই হচ্ছে বহুবচন। তো একটা বাক্যে দুইটা বহুবচন ব্যবহার করা যায় না। যদি এখানে হতো সব আলেম সবাই উপস্থিত তাহলে বাক্যটি সঠিক হতো, অথবা আলেমগণ সবাই উপস্থিত তাহলে বাক্যটি সঠিক হতো। তাহলে এটি হচ্ছে একটি বহুবচনের দ্বিত্বজনিত ভুল। সবপরা যে ধরনের অপপ্রয়োগ, এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষে দোষযুক্ত। আমরা জানি সবপরা বাক্যটি গুরুচণ্ডালী দোষে দোষযুক্ত। আচ্ছা, এরপরে যে অংশটা সেটা হচ্ছে বানানো বাক্য শুদ্ধি। এ পর্যায়ে বানান শুদ্ধিতে আছে দেখেন কর্নার। কর্নার বানামে অবশ্যই আমাদের এখানে দন্তন্য ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা এটাকে মূর্ধন্য হিসেবে ব্যবহার করে দেই, সেটা হবে ভুল। কর্নার বানামে দন্তন্য ব্যবহার করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। আমরা অনেক সময় খেয়াল করি যখন আমরা শুধুমাত্র প্রাণী লিখি তখন কিন্তু আমরা এখানে মূর্ধন্যর সাথে দীর্ঘ ইকার ব্যবহার করি, কিন্তু যখন কোনো কিছু অ্যাড করা হবে এর সাথে বিদ্যা বা এই ধরনের কোনো কিছু, তখন এই পুরোটার সাথে এই দীর্ঘ ইকারটা এখানে রস্বীকার হয়ে যাবে, তখন প্রাণী বিদ্যা এরকম হবে। এরপর হচ্ছে অঙ্গীভূত। এখানে আমাদের দেখেন খেয়াল করেন এই যে ভর সাথে দীর্ঘ ইকার, অনেক সময় দেখা যায় যে অঙ্গীভূত বানামে রস্যকার দিয়ে দেয়, তখন সেটা ভুল হবে। অবশ্যই এখানে আমাদের অঙ্গীভূত বানামে দীর্ঘকার ব্যবহার করতে হবে। অনিন্দ। অনিন্দর সাথে অনেক সময় এই জফলাটা দেয়া থাকে না, এটা আমাদের খেয়াল করে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্জালা। এটাই একটু খেয়াল করেন, এটা যেহেতু যুক্ত বর্ণগুলো একটু বেশি, অনেক সময় এই যে যে জ্বর নিচে যে আমাদের যে বটা ইউজ করা হয়েছে এইটা অনেক সময় দেখা যায় এখানে যে পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেখানে এটা উল্লেখ করা থাকে না, সো এটা আমাদের খেয়ালও থাকে না। তো অন্তর্জালা বানামে অবশ্যই জ্বর নিচে ব দিতে হবে। এরপর হচ্ছে আহ্নিক। দেখেন খেয়াল করেন এখানে আমরা এই যে হর সাথে পাশে যে একটা চিহ্ন আছে এটা কিন্তু হর সাথে দন্তন্য। হর নিচে যখন কোনো চিহ্ন থাকে তখন সেটা হয় মূর্ধন্য ন। তো আহ্নিক বানামে অবশ্যই হর সাথে দন্তন্য ইউজ করতে হবে। এরপর হচ্ছে উচ্ছ্বাস। উচ্ছ্বাস বানামে চর নিচে অবশ্যই আমাদেরকে ব ব্যবহার করতে হবে। ঐশ্বিক বানানটা হবে মধ্যরস্য ইউজ করতে হবে, দন্তেস্ব ইউজ করলে সে বানানটি হবে ভুল। অর্ণ নাফ। অর্ণ নাফ বানানটি এভাবে লিখতে হবে আমাদেরকে। গন্ধেশ্বরী। দেখেন গন্ধে দন্তন্যর সাথে ধ একার তালবার সাথে ব যুক্ত, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। শরী বানামে আমরা অনেক সময় দেখি যে স্বর নিচে বটা থাকে না, এজন্য আমাদের যে বানানটা হয় সেটা অনেক সময় ভুল হয়ে যায়। এরপরে যে বানানটা সেটা হচ্ছে ত্বরান্বিত। ত্বরান্বিত বানামে প্রায় সময় দেখা যায় যে তর নিচে যে বটা থাকে সেটা আমাদের দিতে মনে থাকে না বা ভুল হয়ে যায়। তো ত্বরান্বিত বানামে অবশ্যই তর নিচে একটা ব দিতে হবে, আবার দশ সাথেও একটা ব দিয়ে দিতে হবে। এ পর্যায়ে থাকছে বাক্য শুদ্ধি। অশুদ্ধ বানানটি দেখেন
তিনি একজন ভাগ্যবান মহিলা। এখানে যদি আমরা একটু ভালো করে বাক্যটি খেয়াল করি, দেখেন এই জায়গায় আমাদের যে ভাগ্যবান দেয়া আছে, এখানে বলা হয়েছে একজন মহিলার কথা। যদি মহিলার কথা বলা হয়েছে তাহলে ভাগ্যবান শব্দটি হচ্ছে পুরুষবাচক শব্দ, সেটাকে আমরা কি করতে হবে, তাহলে আমাদের স্ত্রীবাচক যে শব্দটা সেটা হচ্ছে ভাগ্যবতী মহিলা। আমরা যদি এইভাবে বলি তিনি একজন ভাগ্যবতী মহিলা, তাহলে বানান এই বাক্যটি শুদ্ধ হবে। এরপরে তার কাছে উপকার চাওয়া আর বনে রোধন করা এক কথা। আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন এখানে বলা হয়েছে যে বনে রোধন, এই ধরনের কোনো এটার কোনো অর্থ নাই, অর্থ হয় না। যদি আমাদের বলা হতো যে অরণ্যে রোধন, তাহলে এটার একটা অর্থ আছে যে নিষ্ফল চেষ্টা বা ব্যর্থ চেষ্টা। তাহলে এই বাক্যটাকে সঠিক করতে আমরা ব্যবহার করব যে তার কাছে উপকার চাওয়া আর অরণ্যে রোধন করা এক কথা। এখানে অরণ্যের জায়গায় বন দিলে বাক্যটি ভুল হয়ে যাবে। লোকটা নির্দোষী, দেখেন নির্দোষ বললেই যে যার কোনো দোষ নেই এটা প্রকাশ পায়। এখানে আবার এক্সট্রা করে আমার যে দীর্ঘইকার নির্দোষী বলার কোনো কারণ নাই, যে লোকটা নির্দোষ, তাহলেই বাক্যটি সঠিক হয়ে যাবে। দ্বিবিদ এর বিশেষ্য কি? দ্বিবিদের বিশেষ্য দ্বৈবিদ না। এর সাথে অবশ্যই আমাদেরকে এই যে ধর পরে যে এরপরে একটা জ ফলা ব্যবহার করতে হবে, দ্বৈবিদ। জ ফলা যদি ব্যবহার না করি তাহলে আমাদের যে বানানটি হবে সেটি হচ্ছে ভুল প্রমাণিত হবে, বাক্যটি ভুল হয়ে যাবে। এ পর্যায়ে থাকছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দে দেখেন অকশন, এটা হচ্ছে কি নিলাম। আমরা কোনো কিছু যদি নিলামে টাকা হয় সেটা হচ্ছে অকশন। ব্রোকার, ব্রোকারকে এই শব্দটির সাথে আমরা প্রায় পরিচিত, শব্দটির অর্থ হচ্ছে দালাল। এরপর যে শব্দটি আছে সেটি হচ্ছে কনভয়। কনভয় অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণার্থে যদি কেউ সঙ্গী হয় সেই ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়, কনভয়। এরপর যে শব্দটি সেটি হচ্ছে ডিপোজিট। ডিপোজিট কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ডিপোজিট শব্দের অর্থ হচ্ছে আমানত। ক্যাপিটাল শব্দটার সাথে আমরা পরিচিত, এটি হচ্ছে মূলধন। এরপর যে শব্দটি আছে সেটি হচ্ছে ফরফিট। এই শব্দটি আমরা হয়তো বা অতটা পরিচিত নয়, কিন্তু অর্থটার সাথে আমরা পরিচিত, বাজেয়াপ্ত করা। দেখেন আমরা অনেক সময় দেখি যে কোনো প্রোডাক্ট যদি সেটা হচ্ছে মানসম্মত না হয় বা যে নির্দিষ্ট রুলস আছে সেই রুলস অনুযায়ী না হয়, তাহলে সরকার কী করতে, সেই পণ্যগুলোকে বাজেয়াপ্ত করে দেয়, যে এটার অর্থ ইংলিশটা হচ্ছে কি ফরফিট। এরপর হচ্ছে হিউম্যানিজম, এটা হচ্ছে মানবতাবাদ। এই শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত সবাই। এরপরের শব্দটি হচ্ছে, এরপরে যে অংশটা সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। অন্ত এর বিপরীত শব্দ হচ্ছে শান্ত। অধমর্ণ উত্তমর্ণ। সম্বল নিঃসম্বল। দেখেন খেয়াল করেন, সম্বল মানে যার কোনো কিছু আছে, আর নিঃসম্বল মানে যার কোনো কিছুই নিজস্ব বলতে কোনো কিছুই নাই, এটা হচ্ছে নিঃসম্বল। তাহলে এগুলো হচ্ছে এগুলোর বিপরীত শব্দ। এরপরে আছে যেমন স্মৃতি বিস্মৃতি। আমাদের দেখা যায় পূর্বে ঘটে যাওয়া অনেক জিনিস আমাদের স্মৃতিতে সংরক্ষণ হয়ে থাকে, আবার অনেকে আছে যে কোনো কিছু মনে রাখতে পারে না, তখন সেটাকে বলা হয় যে তার বিস্মৃতি ঘটেছে, এরকম। ঊর্ধ্ব অধ, ঊর্ধ্ব মানে কি উপরে, অধ হচ্ছে নিচে। অজ্ঞ বিজ্ঞ, যিনি কোনো কিছু সম্পর্কে ধারণা পোষণ করে না বা ধারণা রাখে না, তাকে বলা হয় কি অজ্ঞ। এবং যে প্রায় সকল কিছু বিষয়ে কি করে ধারণা রাখে সে হচ্ছে বিজ্ঞ। তাহলে অজ্ঞর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ। লঘু এর বিপরীত শব্দ হচ্ছে গুরু। এরকম এই যে শব্দটি এটা আমরা পেয়েছি আগে। এই পর্যায়ে থাকছে সমার্থক শব্দ। এই যে সমার্থক শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই সমার্থক শব্দগুলো থেকে প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ বলি সরকারি অথবা অ্যাডমিশন, যে কোনো ধরনের পরীক্ষায় এই যে বাছাইকৃত যে সমার্থক শব্দগুলো প্রায় এগুলো থেকেই এসে থাকে। এ পর্যায়ে দেখেন আগুন। আগুন শব্দের সমার্থক শব্দ আমরা ব্যবহার করতে পারি অগ্নি, অনল, বহি, হুতাশন। এর আরও অনেক সমার্থক শব্দ হয়। তো এই যে এখানে যে সমার্থক শব্দগুলো দেওয়া আছে এগুলোই প্রায় সময় থাকে ঘুরিয়ে ফিরিয়ে। চোখ শব্দের সমার্থক শব্দ কি? চোখ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নেত্র, লোচন, অক্ষি, আখি। এই শব্দগুলোকে আমরা চোখ শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় অক্ষি শব্দটি এখানে দিয়ে দিল,
দিয়ে দিয়ে বললো যে অক্ষী শব্দ সমার্থক শব্দগুলো কি, তখন যে বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমাদেরকে বাছাই করতে হতে পারে। এরপর থাকছে জল। জল শব্দের অর্থ হচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে অম্বু, নীর, সলিল, বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি। এ পর্যায়ে আরেকটা শব্দ হচ্ছে যেটি হচ্ছে চাঁদ। চাঁদ শব্দটা প্রায় সময়ই আমরা অনেক পরীক্ষাতে দেখব যে এই সমার্থক শব্দগুলো চাওয়া হয়। চাঁদ এর সমার্থক শব্দ হচ্ছে হিমাংশু, সুধাংশু, শশধর, শশধর, এরপর হচ্ছে কি নিশাকর। এই শব্দগুলোকে আমরা চাঁদ শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। এ পর্যায়ে যে সমার্থক শব্দটি এ পর্যায়ে থাকছে হচ্ছে আচ্ছা ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের দেখেন তালব্য শ, মধ্যরস্ব, দন্তস্ব ও হ, এইগুলোকে একত্রে কি বলা হয়? এগুলোকে একত্রে বলা হয় তারণজাত শব্দ। আমরা যদি খেয়াল করি তালব্য শ, মধ্যরস্ব, দন্তস্ব, হ, এগুলো বলতে গেলে আমাদের যে বলার সময় কেমন যেন একটা শব্দ অনুভূত হয়, যেটাকে বলা হয় তারণজাত শব্দ। আমরা যদি গলার কাছে হাত রেখে দেখি তখন আমরা খেয়াল করতে পারবো যে এটাকে কেন তারণজাত শব্দ বলা হয়। এরপরে বলা হয়েছে স্বরবর্ণের অর্থমাত্রা বর্ণ। আচ্ছা, আমরা জানি স্বরবর্ণের অর্থমাত্রা বর্ণ হচ্ছে একটি, সেটি হচ্ছে রি। স্বরবর্ণের অর্থমাত্রা বর্ণ হচ্ছে একটি, সেটি হচ্ছে রি, হচ্ছে স্বরবর্ণের অর্ধমাত্রার শুধু একটি মাত্র বর্ণ। এরপর হচ্ছে কাদনা থেকে কান্না চলে আসছে। এখানে বলা হয়েছে যে যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ, বলা হয়েছে যে এই যে কান্না, এখান থেকে কান্না চলে আসছে, বলছে এটি হচ্ছে কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটি হচ্ছে সমীভবন এর উদাহরণ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে দুইটি, একটি হচ্ছে ওই, একটি হচ্ছে ও। এই যে এই দুইটি হচ্ছে বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, যেগুলো হচ্ছে দেখা যায় যে দুইটি বর্ণের সংযোগে এটি তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, অর্থাৎ এই বর্ণগুলোর মাঝে আরও অন্য যে বর্ণগুলো যুক্ত আছে। এ পর্যায়ে থাকছে শব্দ ও পদ। এই অংশে দেখি বেহেশত শব্দটি যে ভাষা থেকে এসেছে। বেহেশত শব্দটি এখানে যে বেহেশত শব্দ, এই শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। হেড পণ্ডিত এই শব্দটি গঠিত হয়েছে ইংরেজি এবং তৎসম শব্দের সমন্বয়ে। হেড ইংরেজি এবং পণ্ডিত শব্দটি তৎসম, এই দুইটা শব্দের সমন্বয়ে এখানে হেড পণ্ডিত শব্দটি গঠিত হয়েছে। হারিকিরি যে ভাষার শব্দ, হারিকিরি শব্দটি হচ্ছে জাপানি ভাষার শব্দ। কুরি, কুরি হচ্ছে যে ভাষার শব্দ, কুরি হচ্ছে কোল ভাষার শব্দ। এ পর্যায়ে থাকছে বাক্য অংশ। বলছে একটি সমার্থক বাক্যের প্রধান গুণ হচ্ছে তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটি, একটি সমার্থক বাক্য হতে হলে তাকে অবশ্যই এই তিনটি গুণ থাকতে হবে। এরপরের বাক্যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এই বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, যে বাক্যের উদাহরণ, এটা হচ্ছে একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা জানি যে এবং, ও, আর, এই বিষয়গুলো হচ্ছে, এই অব্যয়গুলো হচ্ছে বাক্যের মাঝে থাকে, তখন সেই বাক্যগুলোকে বলা হয় যৌগিক বাক্য। এ পর্যায়ে থাকছে সন্ধি। সন্ধির পর্যায়ে যেমন মহাশয় শব্দটি কে ভাঙলে আমরা পাই মহাযোগ আশয়। যথোপযুক্ত কথাটি ভাঙলে আমরা পাই যথাযোগ উপযুক্ত। যথাযোগ উপযুক্ত এই শব্দটি একত্রে গঠিত হয়েছে যথোপযুক্ত। সদৈব, সদৈব কথাটিকে আমরা যদি ভাঙি তাহলে পাওয়া যায় সদাযোগ এব। মহৌষধ, মহৌষধ শব্দটিকে ভাঙলে পাওয়া যায় মহাযোগ ঔষধ।
কুলটা, কু যোগ অটা, কু যোগ অটা শব্দটি গঠিত হয়েছে কুলটা। উদ্বোধন, উদ্বোধন শব্দটিকে আমরা যদি ভাঙি সে পাওয়া যায় হচ্ছে উদ যোগ বন্ধন, উদ্বোধন। এ পর্যায়ে থাকছে প্রত্যয়। প্রত্যয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করি, প্রত্যয়ের অংশে আমরা খেয়াল করি এখানে ডিঙা শব্দটি কি প্রত্যয় যোগে গঠিত হয়েছে? ডিঙা শব্দটিকে ভাঙলে ডিং যোগ আ, এখানে হচ্ছে আ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। কানাই, কানা শব্দটি হচ্ছে কানো যোগ আই, এটা হচ্ছে আই প্রত্যয় যোগে গঠিত হয়েছে। জলুয়া, জলুয়া শব্দটি জল যোগ ওয়া, এই ওয়া প্রত্যয় যোগে গঠিত। মহত্ব শব্দটি মহৎ যোগ ত, মহত্ব, এখানে ধাতু চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। চড়াও, চর যোগ আও, চড়াও, চর যোগ আও। এরপর হচ্ছে জাত, জাত শব্দটি জন যোগ ত, জাত শব্দটি হচ্ছে ধাতু জন যোগ ত। আমাদেরকে এখানে কিন্তু অবশ্যই ধাতু চিহ্নগুলো ব্যবহার করতে হবে। যোদ্ধা শব্দটিকে আমরা ভাঙলে পাই যুদ্ধ যোগ তা, যোদ্ধা। এ পর্যায়ে থাকছে হচ্ছে সমাস। কদাচার শব্দটি কি সমাস? কদাচার শব্দটি হচ্ছে কর্মধারয় সমাস। সাপমুক্ত, এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা জানি যে কোনো কিছু হতে মুক্ত, হতে থেকেছে, পঞ্চমী, এটাকে বলা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। চতুরঙ্গ হচ্ছে দ্বিগু সমাস। নীলকণ্ঠ, সমানাধিকার, সমানাধিকরণ বহুব্রীহি। বিষাদ সিন্ধু, বিষাদ, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। আরক্তিম, অব্যয়ীভাব সমাস। এ পর্যায়ে থাকছে সাহিত্য অংশ। সাহিত্য অংশে আমরা খেয়াল করি প্রাচীন ও মধ্যযুগ থেকে যে বিষয়গুলো আনা হয়েছে সেটা হচ্ছে খনার বচনে যে বিষয়টি ফুটে ওঠে সেটি হচ্ছে আবহাওয়া ও কৃষি। খনার বচনে এই বিষয়গুলো হচ্ছে ফুটে ওঠে। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। মূল চর্যাপদে যে কবির নাম থাকলেও তার কোনো পদ নেই, তিনি হচ্ছে লারি ডম্বিপা। শেখ শুভোদয় সম্পাদনা করেন সুকুমার সেন। শেখ শুভোদয় এটি সম্পাদনা করেন হচ্ছে সুকুমার সেন। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু। বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র হচ্ছে ভারদত্ত, এটা হচ্ছে চণ্ডীমঙ্গলের। মুর্শিয়া কাব্য আফতনামার রচয়িতা হচ্ছে রাধারমণ গোপ। মুর্শিয়া কাব্য এই যে আফতনামার রচয়িতা হচ্ছে রাধারমণ গোপ। এ পর্যায়ে বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর যে শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অথবা অনলে পুড়িয়া গেল, এর পদকর্তা হচ্ছে জ্ঞানদাস। রাগতালনামার রচয়িতা হচ্ছে আলাওল। এ পর্যায়ে থাকছে আধুনিক যুগ 1800 থেকে বর্তমান পর্যায়ে। ভারত উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1898 সালে। বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল যে পত্রিকা, এটি হচ্ছে শিখা পত্রিকা। যে আন্দোলনের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে ভাষা আন্দোলন। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন সুকুমার রায়। বাংলা সাহিত্যে প্রথম অবাঙালি ঔপন্যাসিক হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, তিনি
অবাঙালি হয়েও বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনা করেছিলেন। বাংলা সাহিত্যে প্রথম ব্যঙ্গ উপন্যাস হচ্ছে কল্পতরু। অলিক মানুষ গ্রন্থের রচয়িতা সৈয়দ মুস্তফা সিরাজ। রক্তের অক্ষর উপন্যাসের রচয়িতা রিজিয়া রহমান। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় 1827 সালে। বাংলা নাটকে প্রথম দ্বন্দ্বমূলক চরিত্রের স্রষ্টা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। প্রহসনমূলক রচনার মূল উপাদান হচ্ছে হাস্যরস। বাংলাদেশে প্রথম মঞ্চায়িত নাটক হচ্ছে বাকি ইতিহাস। বাংলা প্রবন্ধের সূত্রপাত ঘটে 19 শতকের দ্বিতীয়ার্ধে। রম্য রচনা কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় 1875 সালে। সাতসাতার ভ্রমণ কাহিনীতে যে দেশের বর্ণনা রয়েছে এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। শারদামঙ্গল কাব্য যে যুগের রচনা এটি হচ্ছে আধুনিক যুগের রচনা। সদ্ভাব্য শতক 1861 কাব্যের কবি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। মেঘনাদ বধ কাব্য প্রবল প্রকাশ ঘটেছে দেশপ্রেম। বাংলা সাহিত্যেরই প্রাচীনতম শাখা হচ্ছে কবিতা। অমর একুশে কবিতার কবি হাসান হাফিজুর রহমান। পৃথ্বীরাজ মহাকাব্যের রচয়িতা হচ্ছে যোগীন্দ্রনাথ বসু। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা হচ্ছে ছোট গল্প। বাংলা ছোট গল্পে কৌতুক রসের অবতারণা করেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নয়নঢুলি ছোট গল্পের রচয়িতাকে, এটা হলো সর্দার জয়নুদ্দিন। নীরজা আদিত্য চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে তিনি মালঞ্চ উপন্যাস এটি রচনা করেন। পঙ্কজ বিভাস নাটকের বিষয়বস্তু হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায় পংক্তিটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইউনেস্কো বাংলার যে গানকে বিমূর্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন সেটি হচ্ছেন বাংলার বাউল গান। এটি হচ্ছে 2008 সালে করেন। বাংলা সাহিত্যের যে লেখক ওমর খৈয়াম ছদ্মনামে পরিচিত তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখে ফেললাম 43তম বিশেষ প্রিলি প্রস্তুতির বাংলা ভাষা ও সাহিত্য অংশ। পরবর্তী ভিডিও থাকবে বাংলা ভাষা ও সাহিত্যের, এটা তো আজকে হলো, এর পরবর্তী ভিডিও থাকবে অন্য কোনো টপিক নিয়ে। সে ভিডিওটি আপনি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।